ফারহান ফাইয়াজ সেখানে গুলিবিদ্ধ হয় এবং মারা যায়। তো অবস্থাটা ছিল সেরকম আর কি। যখন 19 তারিখে শাটডাউন দিয়ে দেওয়া হলো, কারফিউ জারি করা হলো, 20 তারিখ থেকে তো মানে আন্দোলন যেরকম একটা পিকে উঠেছিল 19 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু আস্তে 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 সেটা মন্থর হতে থাকে। কারণ আমরা শুনেছি ছোটবেলায় মানে বা টেলিভিশনের খবর বিভিন্ন আলোচনায় যে 71 সালে পাকিস্তানিরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে তারা মুক্তি খুঁজত, এই মুক্তি আছে কিনা, মুক্তি বাহিনী আছে কিনা। তো সেই ধরনেরই দেখলাম যে এই ব্লক রেড দিয়ে মানে বিভিন্ন বাড়িতে তারা ছাত্র খুঁজছে, এই বাড়িতে কোনো ছাত্র আছে কিনা, ছাত্র থাকলে বিনা প্রশ্নে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো। মানে অবস্থাটা সেরকম ছিল। দুপুরবেলা 1 ঘন্টা একটা বিরতি ছিল, কারফিউর বিরতি। সেই 1 ঘন্টার মধ্যেই আমরা মানে যোগাযোগ করে 31টা সাংস্কৃতিক সংগঠনের আমরা কয়েকজন শীর্ষস্থানীয় কর্মী যারা ছিলাম, আমরা বাংলা মোটরের একটা অফিসে, বিবর্তনের অফিসে আমরা বসলাম যে কি করা যায়। প্রস্তাবটা আমিই দিয়েছিলাম যে আমরা কারফিউ ভঙ্গ করব, এবং কারফিউ ভঙ্গ করে যদি আমরা শুধু মিছিল করি তাহলে সেই মিছিল আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। কৌশল হিসাবে আমরা তো সাংস্কৃতিক সংগঠন, যেহেতু এই কৌশলটা আমরা নিতেই পারি, কারফিউর মধ্যে আমরা গান করব, গান করতে করতে আমরা প্রতিবাদ জানাবো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ, তখন শহীদ মিনার অবরুদ্ধ, আমরা প্রেস ক্লাব থেকে সেই অবরুদ্ধ শহীদ মিনারে গান করতে করতে যাব। আমাদের মধ্যে অনেকেই মানে তখন পরিবেশটা যেহেতু খুব ভীত সন্ত্রস্ত একটা অবস্থা ছিল, অনেকেই রাজি হচ্ছিলেন না, অনেকে বলছিলেন যে রাজনৈতিক দলগুলো নামছে না, আমরা কিভাবে এখন এই অবস্থায় আমরা কিভাবে রাস্তায় নাম। তো আমরা তখন খুব আমাদের মনের আবেগ দিয়ে, আমাদের সাহস দিয়ে আমরা তখন সেই কর্মসূচিটা নিলাম। এবং পরিষ্কার মনে আছে আমরা এভাবে বললাম যে যদি 5 জনও হয়, আমরা সেই 5 জন নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়াবো, যদি গুলি করে গুলি খাবো, আমাদের ছেলে মেয়েরা খাচ্ছে না গুলি। সেই রকম একটা অবস্থায় আমরা ছিলাম সেখানে। এবং খুব ভোরবেলা যখন আমি সেখানে যাই, তার কিছুক্ষণ পরে দেখলাম আমাদের ওই যে রঘুদা একটু আগে আসছেন, আমাদের নারায়ণগঞ্জের একদল বন্ধু, মানে তারা ওই দিক থেকে, পল্টনের ওই দিক থেকে আমাদের কাছে আসছেন। এবং উদিচি অফিসের পাশে একটা এসবি অফিস আছে, সেই এসবি তো তখন ভীষণভাবে তৎপর। আমাকে দেখেই তারা মানে আমাকে বললো কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি, কি আছে আজকে? আমি বললাম আজকে আমাদের একটা কর্মসূচি। কি কর্মসূচি? বললাম যে আমাদের একটা গানের মিছিল হবে। তো আস্তে আস্তে আমাদের অন্য সব কমরেডরাও সেখানে জমায়েত হয়েছে। তো শাহবাগ মানে থানার আন্ডারে তখন একটা পুলিশ বক্স ছিল ওইখানটায়। তো সেখানকার যিনি প্রধান ছিলেন, ইন্সপেক্টর, খুব সম্ভবত বুলবুল নাম তার, তিনি আসলেন, কথা বলতে চান, এত লোক জড়ো হয়েছে কেন। সবাই আমাকে সামনের দিকে ঠেলে দিল যে আপনি কথা বলেন। তো তিনি জিজ্ঞেস করলেন আমাকে কি ব্যাপার আপনারা এখানে। বললাম যে আজকে আমরা একটু এখানে আমাদের যে ছাত্ররা হত্যার শিকার হয়েছে, আমরা তাদের সেই হত্যার বিরুদ্ধে আমরা গান গাইব, গানের মিছিল করব। তো উনি একটা খুব ক্রূর হাসলেন আর কি। বলেছে দেখুন, সকালটা যদি রুদ্রকরঞ্জ হয় দিনটা খুব ভালো যায়, আর যদি সকালটা মানে মেঘাক্রান্ত থাকে তাহলে দিনটা কিন্তু খুব খারাপ যায়। বুঝতে পারছেন আমি কি বলছি? তার মানে হচ্ছে আপনারা মানে ওই দিনটাকে আজকে খারাপ যেন না হয় সেরকম করে আপনারা থাকেন, কোনো মিছিল মিটিং করার চেষ্টা করেন না, আপনারা এখান থেকে চলে যান। কিন্তু আমরা দেখলাম যে আমাদের সংখ্যাও আস্তে আস্তে বাড়ছে। যদিও পুলিশের সংখ্যার চেয়ে আমাদের সংখ্যা অনেক কম ছিল,
কারণ দেখছি পুরো মানে ওই যে মানে হাইকোর্টের যে গেটটা আছে সেই গেটের পর থেকে কদম ফোয়ারা হয়ে প্রেস ক্লাব পর্যন্ত প্রায় 250 থেকে 300 পুলিশ, সশস্ত্র পুলিশ, এবং একদিকে সেনাবাহিনী, একদিকে র্যাব, একদিকে বিজেপি, মানে যতগুলো বাহিনী আছে প্রত্যেক বাহিনীগুলো সেখানে তৈরি আছে। এবং আমরা পরে শুনেছি যে সেই দিন স্নাইপার নিয়ে কিন্তু তৈরি ছিল প্রেস ক্লাব অঞ্চলে আমাদের উপরে অ্যাটাক করার জন্য। আমরা হয়তো বেঁচে গেছি ভাগ্য গুণে, সেদিন সেরকম অ্যাটাকও হতে পারতো, কিন্তু আমরা আমাদের সংখ্যা 200-250 মতো ছিল। আমরা কিন্তু সেদিন পুলিশের সেই তাচ্ছিল্য কিংবা পুলিশের যে থ্রেট আমরা দমে যাইনি। আমরা তখন মানে প্রেস ক্লাবের উল্টো দিকে ছিলাম। আমরা খুব দ্রুতই মিছিল নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনের দিকে চলে যাই এবং সেখানেই আমরা সমাবেশ করি। কিন্তু পুলিশ আমাদেরকে বলেছে, দেখুন আপনারা কিন্তু শহীদ মিনারে যাওয়ার চেষ্টা করবেন না, তাইলে কিন্তু আমরা গুলি করতে বাধ্য হব। তখন আমরা চিন্তা করলাম যে আজকে এই মুহূর্তে যখন সারা বাংলাদেশে আন্দোলনটা প্রায় স্থিমিত হয়ে গেছে, ছাত্রদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তারা স্টেটমেন্ট দিচ্ছে যে আমাদের আর কোনো কর্মসূচি নেই, সারা বাংলাদেশে কারফিউ। এখন আমাদেরকে আমাদের এই মিছিলটাকে এমনভাবে সমাপ্তি করতে হবে যেন বাদ বাকি যারা এখন রাস্তায় নামার অপেক্ষায় আছে তারা যেন অনুপ্রাণিত হয় আমাদের এই মিছিলে। আমরাও যদি মার খাই আছে তাহলে সেটা ঠিক হবে না। সেই জন্য আমরা কৌশল হিসেবে আমরা শহীদ মিনারে যাওয়ার প্রোগ্রামটা বাদ দিয়ে আমরা বললাম ঠিক আছে আমরা পূর্ব দিকে মিছিল করবো। আমরা সেই গানের মিছিলটা নিয়ে আমরা মানে পল্টন এরিয়াতে চলে গেলাম এবং ঠিকই আমাদের সেই কর্মসূচির পরে তারপরের দিনই নারীদের কর্মসূচি, তারপরের দিনই শ্রমিকদের কর্মসূচি, ছাত্রদের কর্মসূচি ধারাবাহিকভাবে সেখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এই গানের মিছিল যে পরবর্তী সময়ে বিরাট একটা দ্রোহযাত্রার দিকে তৈরি হচ্ছে এটা কিন্তু তখনই আমরা বুঝতে পারিনি। এবং সেদিন আমরা গানের মিছিল সম্পন্ন করার পরে যখন আমরা পল্টনে সিবিবি অফিসের ছাদের উপরে গিয়ে বসলাম আর কি কর্মসূচি নেওয়া যায়, তখনই গণতান্ত্রিক ছাত্র জোট তাদেরও একটা মিটিং চলছিল এবং তারা আমরা দুই পক্ষই একে অপরকে প্রস্তাব দিচ্ছিলাম যে আমাদের আরেকটা বড় কর্মসূচিতে কিভাবে যাওয়া যায়। যেহেতু আমরা প্রতিদিনই দেখছি যে অজস্র মানুষ কাঁদছে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেলই তখন বিটিভি হয়ে গেছিল, ফলে টিভি চ্যানেলগুলো কোনো খবর আমাদের দিচ্ছে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেটুকু সম্ভব হচ্ছে লাশের যে মানে খবরগুলো আমরা পাচ্ছি, ছবিগুলো আমরা দেখছি, আমাদের প্রতিটা ঘরে ঘরে রাত জেগে মানুষ কাঁদছে। সেই কান্নাগুলোকে আমরা বাইরে নিয়ে আসতে চাচ্ছিলাম, যেন সমস্যারে আমরা কাঁদতে পারি। সেরকম একটি প্রোগ্রাম আমরা প্রস্তাব করলাম যে আগামী সপ্তাহে অর্থাৎ 26 তারিখে আমরা সেই কর্মসূচিটা করলাম। 2 তারিখে আমরা শহীদ মিনারে একটা কর্মসূচি রাখতে পারি কিনা। তখন ছাত্র জোটের গণতান্ত্রিক ছাত্র জোটের বন্ধুরা তখন আমরা জয়েন্টলি একটা মিটিং করলাম সেদিন আবার, এবং অন্যান্য সংগঠন যেগুলো ছাত্র সংগঠন জোটের বাইরে আছে, অন্যান্য সাংস্কৃতিক সংগঠন, কিছু রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, সবাইকে যুক্ত করে কিভাবে সেই প্রোগ্রামটা করা যায় সেই দিকে আমরা গেলাম। তো আপনারা সবাই জানেন যে 30 তারিখের আর সরকার যেদিন কালো মানে শোক দিবস মানে ডেকেছিল সরকার, একটা একটা প্রতারণা আর কি, একদিকে মানুষ মারছে আরেকদিকে শোক করছে। আমরা সেই শোক দিবসে আমাদের মানে ফেসবুক প্রোফাইলগুলো লালে লাল করে দিয়েছিলাম এবং আমরা গুলিস্তান থেকে বাহাদুর শাহ পার্কে যে সমাবেশ ডেকেছিলাম গানের মিছিল, সেখানেও সবাই লাল পরিহিত ড্রেস নিয়ে সেখানে আমরা গান, আবৃত্তি, নাটক, মানে ছবি আঁকা, এগুলো মানে সন্ধ্যা পর্যন্ত আমরা সেগুলি করেছি এবং হাজার হাজার সংস্কৃতি কর্মী, রাজনৈতিক কর্মী, ছাত্রকর্মীরা যুক্ত ছিল। আর দ্রোহযাত্রা তো পুরো আন্দোলনের মোড়টাকে পরিবর্তন করে দিয়েছিল। এবং এক কথা মানে ওই যে গত কয়েকদিন আগে প্রথম আলোর সঙ্গে আব্দুল কাদের একটা স্টেটমেন্ট দিয়েছে, মানে সাক্ষাৎকার, সেখানে সে পরিষ্কার করে বলেছে যে দ্রোহযাত্রা থেকে এক দফার দাবি যখন উচ্চারিত হয়েছিল তখনই আমরা মানে মাহফুজ আলম আমাদেরকে বলে যে তোমরা আর এক দফার দিকে যাও না, তোমরা তোমাদের দফাগুলোকে সংকুচিত করে আনো।
আজকে আমরা যখন দেখি যে আমাদের সেই দ্রোহযাত্রা বা আমাদের সেই 26শে জুলাই 30শে জুলাইকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে, অপরদিকে আমি বিশ্বাস করি যত দিন যাবে, মানে গণ অভ্যুত্থান নিয়ে যে মূল্যায়ন এবং বিশ্লেষণ শুরু হবে, তখনই কিন্তু দ্রোহযাত্রাটা বাংলাদেশের সামনে সেই গণ অভ্যুত্থানকে মানে গণ অভ্যুত্থানের চেহারা পরিবর্তন করে দেওয়ার অন্যতম একটা কর্মসূচি হিসাবে চিহ্নিত হবে। আর এখানে